প্রিয় ছাত্রছাত্রীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই বাসায় আছো এবং ভালো আছো। নোভেল করোনা ভাইরাসের মহামারীর জন্য তোমাদের পড়াশোনার বেশ বিঘ্ন ঘটছে। তোমাদের পড়াশোনার কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমাদের সিদ্ধেশ্বরী কলেজ তোমাদের জন্য অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছে। এজন্য অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ ম্যাডাম এবং প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা। আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের নিয়মিত রুটিন অনুযায়ী আজ বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টি আলোচনা করার শুরুতেই তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে একটু ধারণা দেওয়া যাক। এই বিষয়টি থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল কম্বাইন একটি সাবজেক্ট। বিগত কয়েক বছরের প্রশ্নের আলোকে এই বিষয় থেকে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রশ্নই বেশি পরীক্ষায় আসতেছে। তারই ধারাবাহিকতায় আমি আজকের টপিকস নির্ধারণ করেছি অধ্যায় 6 মোট আয় নির্ণয়। এই অধ্যায়টি মোট আয় নির্ণয় এই অধ্যায়ের মধ্যে গৃহ সম্পত্তি খাত একটি অধ্যায়, অর্থাৎ মোট আয় নির্ণয়ের মধ্যে একাধিক অধ্যায় রয়েছে, যার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়, যার দ্বারা হচ্ছে 24। এই গৃহ সম্পত্তি খাতে আয় এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধানের পূর্বে তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কে একটি ধারণা দিতে চাচ্ছি। তো প্রথমেই এটি সহজে পরিষ্কার বোঝানোর জন্য আমি এই অধ্যায়টিকে দুটি অংশে ভাগ করে নিচ্ছি। একটি অংশ হচ্ছে আয়ের অংশ, আরেকটি অংশ হচ্ছে ব্যয়ের অংশ। তোমরা একটু খেয়াল করে কথাগুলি শোনো। আয়ের অংশ নির্ধারণ করার সময় আমরা প্রশ্নটি ভালোভাবে পড়ব। প্রশ্নটি ভালোভাবে পড়ার পর খেয়াল করব বাড়ি ভাড়াটি কি শর্তে দেওয়া হয়েছে। যদি শর্তটি বার্ষিক হয় তাহলে সরাসরি হিসেবে আনব, আর বাড়ি ভাড়াটি যদি বার্ষিক না হয়ে মাসিক বা অন্য কোনো শর্ত থাকে সে অনুযায়ী আমরা হিসাবটি গণনা করব। অর্থাৎ আমরা প্রশ্ন থেকে খেয়াল করব, আমাদের প্রশ্নে বাড়ি ভাড়াটি যদি মাসিক দেওয়া থাকে তাহলে উক্ত মাসিক বাড়ি ভাড়াকে 12 দিয়ে গুণ করে আমরা বাৎসরিক নির্ণয় করব। অতঃপর আমাদের নির্ধারিত প্রশ্নে আমরা খুঁজে বের করব পৌরমূল্য কত দেওয়া আছে। পৌরমূল্য বের করার পর আমরা দুটো লাইন পেয়ে গেলাম। একটি আমরা নির্ণয় করেছি, সেটি হচ্ছে বার্ষিক ভাড়া মূল্য। আরেকটি আমরা প্রশ্ন থেকে খুঁজে বের করেছি পৌরমূল্য। এই বার্ষিক ভাড়া মূল্য এবং পৌরমূল্য এই দুইয়ের মধ্যে যেটি বেশি সেটি গ্রহণযোগ্য। এটি হচ্ছে আমাদের আয়ের অংশ। আমি তোমাদেরকে আবার একটু পরিষ্কার ধারণা দিতে চাচ্ছি সহজে বোঝার জন্য। তোমরা এখানে দুটো লাইন বেশিরভাগ মনে রাখবে, একটি বার্ষিক ভাড়া মূল্য আর একটা হচ্ছে পৌরমূল্য। এই দুটোর মধ্যে যেটি বেশি সেটি গ্রহণযোগ্য। আচ্ছা, বার্ষিক ভাড়া মূল্য প্রশ্নে যদি সরাসরি দেওয়া থাকে সরাসরি বসাবো, আর শর্ত যেভাবে থাকবে আমরা সেভাবে নির্ণয় করব। এটি নির্ণয় করার পর আমরা দ্বিতীয় অংশে যাব, সেটি হচ্ছে ব্যয়ের অংশ। এখানে একাধিক ব্যয় আছে, তো আমরা ধীরে ধীরে ব্যয়গুলো একটু খেয়াল করি। প্রথমত যে ব্যয়টি আসে সেটি হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়। মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় এটি নির্ণয় করার জন্য দুইটি প্রক্রিয়া করা যেতে পারে। এটি হচ্ছে প্রশ্নটি পড়ে আমাদের
পরিষ্কার ধারণা নিতে হবে এটি আবাসিক খাতে বাড়ি ভাড়া দেওয়া হয়েছে না বাণিজ্যিক খাতে বাড়ি ভাড়া দেওয়া হয়েছে। আমি একটু সহজ করে বলি, যদি আবাসিক খাতে বাড়ি ভাড়া দেওয়া হয় তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আমরা প্রকৃত ভাড়া মূল্যের উপর 25% ধার্য করব। আর যদি বাড়িটি কোনো কোম্পানি বা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আমরা 30% ধার্য করব। আর এক্ষেত্রে অবশ্যই তোমরা একটা বিষয় নোট করে রাখবে বা সতর্কতার সাথে এই কাজটুকু সম্পন্ন করবে, সেটি হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ যখন আমরা প্রকৃত ভাড়া মূল্যের উপর নির্ধারণ করছি সেক্ষেত্রে এই মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সাথে সংশ্লিষ্ট যে ব্যয়গুলো আছে সেগুলো আর ওই উক্ত গাণিতিক সমস্যায় আসবে না বা ওই হিসেবে অন্তর্ভুক্ত হবে না। তো স্বভাবতই তোমাদের প্রশ্ন জাগতেছে মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের মধ্যে কোন কোন ব্যয়গুলো অন্তর্ভুক্ত হয়। আমি এখানে কিছু ব্যয়ের নাম তোমাদের বলছি। মেরামত খরচ, আদায় খরচ, পয়ঃনিষ্কাশন ও পানি খরচ, বিদ্যুৎ ও দারোয়ানের বেতন, নৈশ প্রহরীর বেতন, নিরাপত্তা প্রহরীর বেতন, পাম্প ম্যানের বেতন, লিফট ম্যানের বেতন, মালির বেতন, কেয়ারটেকারের বেতন, আইন খরচ। এরূপ কিছু খরচ প্রশ্নে অবশ্যই উল্লেখ থাকবে। তো এ ধরনের খরচগুলো আমরা প্রশ্নে গাণিতিক সমস্যার সমাধানের পূর্বেই এগুলো আমরা ক্রস চিহ্ন দিয়ে নিব এবং মনে রাখবো যে এই খরচগুলো আর হিসেবে আসবে না। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আমরা হিসাব নির্ণয় করার পর এটি ছাড়াও আরও কিছু খরচ আমাদের গৃহ সম্পত্তি খাতে ব্যয় হিসেবের মধ্যে আসে। সেই খরচগুলো হচ্ছে পৌরকর, ভূমি ভাড়া, ভূমির খাজনা, বন্ধকি ঋণের সুদ, ঋণকৃত মূলধনের সুদ, বীমা প্রিমিয়াম, শূন্যতা ভাতা, আইন খরচ। তবে আইন খরচের সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে ভাড়া আদায় সংক্রান্ত আইন খরচ হলে সেটি খরচ হিসেবে বিবেচিত হবে। আর যদি শুধু আইন খরচ থাকে তাহলে এই আইন খরচটি মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো আমরা ব্যয় সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। তো আবারও বলতেছি, গৃহ সম্পত্তি খাতের গাণিতিক সমস্যার সমাধান করার জন্য দুটি অংশে কাজ করতে হয়, একটি আয়ের অংশ, একটি ব্যয়ের অংশ। আমরা ব্যয়ের অংশে একাধিক খরচের নাম পাচ্ছি, আয়ের অংশে আমরা দুটো লাইন পেয়েছিলাম। বেশিরভাগ পরীক্ষায় দুটো লাইনই আসে, আরও দুটো লাইন থাকতে পারে। আচ্ছা, তো এখন চলো আমরা একটা অঙ্ক সমাধান করি। তো আমি হোয়াইট বোর্ডে একটি প্রশ্ন লিখেছি, জনাব সাদিকের ঢাকার মালিবাগে একটি বাড়ি আছে, বাড়িটির পৌরমূল্য 50,000 টাকা। তিনি মাসিক 7,000 টাকায় বাড়িটি ভাড়া দিয়েছেন। বাড়িটির জন্য তিনি নিম্নলিখিত খরচ সমূহ করেছেন: মেরামত খরচ 18,000 টাকা, আদায় খরচ 5,000 টাকা, আইন খরচ 4,000 টাকা, লিফটম্যান দারোয়ানের বেতন 20,000 টাকা, নিরাপত্তা প্রহরীর বেতন 14,000 টাকা, বিদ্যুৎ, পানি ও পয়ঃকর 6,000 টাকা, ভূমি উন্নয়ন কর 1,500 টাকা, বীমা কিস্তি 700 টাকা। 2019-2020 কর বছরে তার গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করো। এখানে একটা প্রশ্ন আমি দিয়েছি, এই প্রশ্নটি উল্লেখিত আলোচনার নিয়ম অনুযায়ী আমি এখন সমাধান করব। তো সমাধানের শুরুতেই আমরা করদাতার নামটি বের করব। আমার আলোচ্য প্রশ্নে করদাতার নাম দেওয়া আছে জনাব সাদিক। তো আমি এখানে লিখে নিচ্ছি জনাব সাদিক। তো প্রত্যেকটি প্রশ্নেই তোমরা প্রথমে করদাতার নামটা এইভাবে প্রশ্ন থেকে বের করে লিখবে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আয় বর্ষ এবং কর বর্ষ। এখানে আমরা অনেক সময় ভুল করে থাকি, একটু সতর্কতার সাথে এবং ভালোভাবে খেয়াল রেখে এই কাজটি করতে হবে। তো
তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি টেকনিক ব্যবহার করতেছি। আমি যে প্রশ্নটা এখানে উল্লেখ করেছি সেই প্রশ্নে করণীয় কাজ আমি খেয়াল করে দেখলাম, সেখানে লেখা আছে 2019-2020 কর বছরে, অর্থাৎ এখানে যে সালটি উল্লেখ করা আছে সেটি কর বছরের। তা আমরা সহজেই পেয়ে গেলাম কর বর্ষ 2019-2020। তোমরা ঠিক এইভাবে প্রশ্ন থেকে কর বর্ষ বা আয় বর্ষটা নির্ণয় করবে। আর খেয়াল রাখবে কর বর্ষের পূর্ববর্তী বছর হচ্ছে আয় বর্ষ। তো এখানে আয় বর্ষটা তাহলে হচ্ছে 2018-2019। এখানে কোনো অবস্থায় ভুল করা যাবে না। আমরা 3টে লাইন পেয়ে গেলাম, করদাতা, আয় বর্ষ, কর বর্ষ। এরপর আমরা লিখলাম প্রশ্নে যা করণীয় ছিল মোট আয় নির্ণয়। এবার তোমরা একটা ছক আঁকাবে আমার এরকম, আয়ের খাদ্য বিবরণ, টাকা টাকা। তো সমাধানের শুরুতে আমি লিখে নিচ্ছি গৃহ সম্পত্তি খাতে আয় তোমরা বাসায় বারবার অঙ্কগুলো চর্চা করবে এবং নিয়মগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে ট্যাক্স আস্তে আস্তে সহজ হবে। ধারা 24 গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24 আমি অঙ্কের শুরুতে একটি শিরোনাম হিসেবে লিখে দিলাম। তো এখন আলোচনার শুরুতে বলেছিলাম যে আমরা অঙ্কটিকে দুই ভাগে ভাগ করেছি, একটা আয়ের অংশ, একটা ব্যয়ের অংশ। আয়ের অংশে আমি দুটো লাইন এখানে বারবার উল্লেখ করতেছি। এটি হচ্ছে বার্ষিক ভাড়া মূল্য, বা আমরা এটাকে বলে থাকি প্রকৃত ভাড়া মূল্য। তো বার্ষিক ভাড়া মূল্য যদি প্রশ্নে সরাসরি দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি প্রথম কলামে বসাবো। আর যদি প্রশ্নে কোনো শর্ত উল্লেখ করে দিয়ে থাকে আমরা সেই শর্ত অনুযায়ী কাজ করব। তবে তোমরা অবশ্যই মনে রাখবে এই বার্ষিক ভাড়া মূল্য অবশ্যই 1 বছরের বেশি কখনোই হবে না। তো আমার আলোচ্য প্রশ্নের শুরুতে এখানে বলা ছিল বাড়ি ভাড়া মাসিক 7,000 টাকা। তাই আমরা বার্ষিক ভাড়া মূল্যকে 7,000 × 12 বাৎসরিক করে নিচ্ছি। তাহলে আমার 1 বছরে আসতেছে 84,000 টাকা। অতঃপর বলেছিলাম আলোচনায় যে বার্ষিক ভাড়া মূল্য নির্ণয় করার পর আমরা প্রশ্ন থেকে পৌর মূল্যটি নির্ধারণ করব। তো প্রশ্নে পৌর মূল্যটি উল্লেখ আছে 50,000 টাকা। প্রত্যেকটা প্রশ্নে পৌর মূল্য এইভাবে দেওয়া থাকে। তো আমরা লিখব পৌর মূল্য। তোমরা আস্তে আস্তে একটু মনোযোগ সহকারে অঙ্কটা বোঝার চেষ্টা করো, অবশ্যই সহজ মনে হবে ইনশাল্লাহ। 50,000 টাকা প্রথম কলামে লিখলাম। এখন এই দুটো টাকার থেকে যে টাকাটি বেশি বা যেটি বড় সে টাকাটি গ্রহণযোগ্য। তো প্রথম টাকাটি ছিল 84,000, দ্বিতীয়টা ছিল 50,000, তাহলে বড় হচ্ছে 84,000, এটি গ্রহণযোগ্য এবং এটি হচ্ছে আমার আয়ের অংশ। এবার আমরা দ্বিতীয় অংশটি বের করব। তো আমি শুরুতে লিখে নিচ্ছি বাদ অনুমোদনযোগ্য ব্যয়সমূহ। তোমরা এই অংশটা অবশ্যই সতর্কতার সাথে আস্তে আস্তে কাজগুলো সম্পন্ন করবে, তাহলেই একটি জটিল গাণিতিক সমস্যা সহজ মনে হবে। তো আমি আলোচনায় বলেছিলাম যে প্রথমে আমরা নিয়ে আসবো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। তো আমি লিখে নিচ্ছি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এটি বের করার জন্য আমি দুটো নিয়ম বলেছিলাম। একটি হচ্ছে আলোচ্য প্রশ্নটি যদি আবাসিক ক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়া হয় তো সেক্ষেত্রে 25% ধার্য হবে প্রকৃত ভাড়া মূল্যের, অর্থাৎ যেটি আমরা আয়ের অংশে ধরেছি। আর যদি এটি বাণিজ্যিক ক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে 30% ধার্য হবে। তো আমার আলোচ্য প্রশ্নটি আবাসিক ক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়া হয়, আমরা এটি 25% ধার্য করব প্রকৃত ভাড়া মূল্যের। আমার প্রকৃত ভাড়া মূল্য হচ্ছে 84,000 টাকা। তো এই 84,000 টাকার উপর 25% ধার্য হবে। তো আমরা এখানে ব্যয় পাচ্ছি 21,000 টাকা। তো তোমরা অবশ্যই এটা ভালোভাবে খেয়াল করে নেবে। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আমরা দুটো নিয়মেই শেষ করব। এটি 25%, অন্যথায় 30% ধার্য হবে।
মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ যখন আমরা এই প্রক্রিয়া সম্পন্ন করব, তো এই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের সাথে সংশ্লিষ্ট যে খরচগুলো প্রশ্নে উল্লেখ থাকবে, যাতে আমরা ভুল না করি সমাধান করার সময়। এই জন্য প্রশ্নে আমরা ওই সংশ্লিষ্ট খরচগুলো ক্রস চিহ্ন দিয়ে রাখবো যাতে ভুল না হয়। আমরা প্রশ্নটা আরেকবার দেখতেছি। প্রশ্নে আমাদের উল্লেখ ছিল মেরামত খরচ, প্রশ্নে আমাদের উল্লেখ ছিল আদায় খরচ, এটিও আসবে না। আইন খরচ, এটিও আসবে না, কারণ এই খরচগুলো আমাদের মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের সাথে সংশ্লিষ্ট। হ্যাঁ, এই প্রশ্নে আরও দেখতে পাচ্ছি লিফটম্যান দারোয়ানের বেতন 20,000 টাকা, এটিও আসবে না। নিরাপত্তা প্রহরীর বেতন 14,000 টাকা, এটিও আসবে না। বিদ্যুৎ পানীয় প্রয়োগের 6,000 টাকা। অর্থাৎ তোমরা যদি একটু ভালোভাবে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে যে খরচগুলো সংশ্লিষ্ট, এই খরচগুলো যদি ভালো করে একটু মনে রাখো, তাহলে আমাদের এই অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি শুরুতেই প্রশ্নে এই কাজটি করার সাথে সাথে সেগুলো ক্রস চিহ্ন দিয়ে নিলাম, তোমরা এই কাজটি করতে পারো, তাহলে একটু সহজ হয়ে যাবে প্রশ্নটি। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ সম্পন্ন করার পর একটি ছাড়াও আরও কিছু খরচ আমাদের এখানে আসে। আমি তোমাদের আলোচনায় কিছু খরচের নাম সেখানে বলেছিলাম। এবার প্রশ্নে আসতেছি। প্রশ্নে দেখলাম ভূমি উন্নয়ন কর 1500 টাকা, এই খরচটি আসবে। আমি এখানে একটু টিক চিহ্ন দিয়ে নিচ্ছি। ভূমি উন্নয়ন কর, তোমরা এই খরচের নামগুলো বারবার পড়ে একটু আয়ত্ত করে নেবে। ভূমি উন্নয়ন কর 1500 টাকা। আর একটু সহজে মনে রাখতে পারো, সেটা হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, এর সাথে সংশ্লিষ্ট খরচগুলো বাদে প্রশ্নে আর যে অবশিষ্ট খরচগুলো থাকে সবগুলোই আসে। তাহলে তোমাদের একটু সহজ হয়ে যাবে। ভূমি উন্নয়ন কর পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে দিলাম আরেকটি খরচ আছে, সেটি হলো বিমা কিস্তি 700 টাকা, এটি আসবে। বিমা কিস্তি 700 টাকা। তো আমার এই প্রশ্নে আর কোনো খরচ এখানে নেই, তো আমরা ব্যয়েরও কাজ শেষ করে ফেললাম। আমার মোট খরচ হচ্ছে 21,15,700, অর্থাৎ 23,200 টাকা। তো একটু খেয়াল করে দেখো, প্রথম অংশে আমরা আয়ের অংশ বের করেছিলাম, দ্বিতীয় অংশে আমরা ব্যয়ের অংশটি বের করলাম। এবার আমরা আয়ের অংশ থেকে ব্যয়ের অংশটি বিয়োগ করলাম, বিয়োগ করে পাচ্ছি 60,800 টাকা। এটা আমরা দুটো টান দিয়ে ক্লোজ করে দিব, বক্সটা ক্লোজ করব। আর এটির ফলাফলের নাম দেব গৃহ সম্পত্তি খাতে মোট আয়। গৃহ সম্পত্তি খাতে মোট আয়, এটি প্রশ্নে আমাদের বের করতে বলেছিল, আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম। আমি তোমাদেরকে আবার অঙ্কটা একটু বোঝাচ্ছি, তুমি আবার একটু খেয়াল করো। সেটি হচ্ছে অঙ্কের শুরুতে আমরা প্রথমে মাথায় রাখবো যে আমার দুটি অংশ অঙ্কটা সমাপ্ত করব, একটি আয়ের অংশ, একটি ব্যয়ের অংশ। আমরা আয়ের অংশে বার্ষিক ভাড়া মূল্য, আমরা প্রশ্নে দেওয়া ছিল মাসিক 7,000, যাকে আমরা বাৎসরিক 12 দিয়ে গুণ করে 84,000 টাকা নির্ধারণ করেছি। পৌরমূল্য সবসময় প্রশ্নে দেওয়া থাকবে, সেটি আমরা সরাসরি বসিয়েছি। তবে এক্ষেত্রে কিছু কথা আছে, সেটি হচ্ছে যদি কোনো বাড়িওয়ালা তার অর্ধেক বাড়ি বসবাসের জন্য রাখে এবং অর্ধেক ভাড়া দেয়, তাহলে এই পৌরমূল্যটি অর্ধেক অন্তর্ভুক্ত হবে। তোমাদের অঙ্কের সমাধানের শেষে আমি আরও কিছু নিয়ম এখানে বিস্তারিত আলোচনা করব। তো এই দুটো টাকার মধ্যে যেটি বড় সেটি গ্রহণযোগ্য, আমাদের এটি মূলত আয়ের অংশ। দ্বিতীয় পর্ব হচ্ছে অনুমোদনযোগ্য ব্যয়সমূহ। তো তোমরা অবশ্যই ভালো করে খেয়াল রাখবে, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। তো এখানে আমি প্রকৃত ভাড়ার যে টাকাটা পেয়েছি 84,000 টাকা, তারপর 25% ধরেছি। 25% কেন ধরেছি, সেটি হচ্ছে আমার এই আলোচ্য প্রশ্নটি আবাসিক খাতে বাড়ি ভাড়া দেওয়া হয়েছে, তো 25%। আর বাণিজ্যিক ক্ষেত্রে বা কোম্পানির ক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়া হলে 30%, যা আলোচনায় বলেছি আমি। আর মেরামত রক্ষণাবেক্ষণ খরচ যখন আমরা এই নিয়ম প্রয়োগ করেছি, তখন এই খরচের সাথে সংশ্লিষ্ট যে খরচগুলো প্রশ্নে উল্লেখ থাকে সেই খরচগুলো আর অন্তর্ভুক্ত হবে না। এখানে কিছু খরচ আমাদের উল্লেখ ছিল, সেটা হলো মেরামত খরচ, আদায় খরচ, আইন খরচ, লিফটম্যান দারোয়ানের বেতন, নিরাপত্তা প্রহরীর বেতন, বিদ্যুৎ পানি প্রয়োগ কর
আমরা এই কিছু খরচ এখানে পেয়েছিলাম প্রশ্নে, এই খরচগুলো আমাদের অঙ্কে আসেনি। তারপরে পাচ্ছি বৈম উন্নয়ন কর। তোমাদের এখানে আবারও আমি বলে রাখতেছি, মেরামত রক্ষণাবেক্ষণ খরচের সাথে সংশ্লিষ্ট খরচগুলো বাদ দিয়ে উক্ত প্রশ্নের যে খরচগুলো থাকবে সেই খরচগুলো কিন্তু আসবে। আমরা পাচ্ছি বৈম উন্নয়ন কর 1500 টাকা। তোমরা এই কথাটি নোট আকারে রাখতে পারো। বিমা কিস্তি 700 টাকা। তা আমরা মোট ব্যয় পাচ্ছি 23,200, মোট আয় পাইছি 84,000 টাকা। আয় থেকে ব্যয় বিয়োগ করে আমরা গৃহ সম্পত্তি খাতে মোট আয় পেয়ে গেলাম 60,800 টাকা। আশা করি আজকের ক্লাসে তোমরা কিছু হলেও উপকৃত হতে পেরেছ। তারপরেও তোমাদের সাথে কিছু কথা বলছি এই অধ্যায় নিয়ে, যে তোমরা এই অধ্যায়ের একটা নিয়ম ভালোভাবে বুঝে পরবর্তীতে বাসায় বাকি অঙ্কগুলো তোমরা করতে পারো। হ্যাঁ, একটা নিয়ম মনে রেখো, সেটা হচ্ছে অঙ্ক করার সময় অনেক সময় তোমরা এই সমস্যাগুলো পড়বে। আমি অঙ্কের শুরুতে বলেছিলাম, মালিক যদি কোনো বাড়ি ভাড়া দেয় সেক্ষেত্রে অর্ধেক অংশ যদি ভাড়া দেয় আর অর্ধেক যদি নিজে বসবাস করে, তাহলে এই যে পৌর মূল্য আছে সেটি অর্ধেক আসবে, অর্থাৎ প্রশ্নের যে টাকা উল্লেখ থাকবে তখন অর্ধেক টাকা আমরা অন্তর্ভুক্ত করব। আর মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বাদে আর যতগুলো খরচ থাকবে উক্ত প্রশ্নে সকল খরচগুলোই অর্ধেক অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, আমরা আরো কিছু সমস্যা পাচ্ছি। চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটিয়া গ্যাস ও পানি বিল পরিশোধের কথা থাকলে কিছু কিছু অঙ্কে তোমরা এই ধরনের সমস্যা পাবে। তো সেক্ষেত্রে এই বার্ষিক যে ভাড়া মূল্যটা আমরা নির্ধারণ করব, যদি চুক্তিতে উল্লেখ থাকে সেক্ষেত্রে এটা প্রয়োগ হবে। বার্ষিক ভাড়া মূল্য উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা চুক্তির শর্ত অনুযায়ী এই বার্ষিক ভাড়া মূল্য থেকে গ্যাস ও পানি বিল এইরূপ যে সকল খরচ বলা থাকবে সে সকল খরচ বিয়োগ করব, বিয়োগ করে বার্ষিক ভাড়া মূল্য নির্ধারণ করব। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা আমরা এই অধ্যায়ে পাই, শূন্যতা ভাতা প্রশ্নে যদি উল্লেখ থাকে। শূন্যতা ভাতা মানে হচ্ছে যে কয় মাস বাড়িটি খালি ছিল। তোমরা সহজে এটা বের করার জন্য যে কাজটি করবে সেটা হচ্ছে, শূন্যতা ভাতা যদি প্রশ্নে 2 মাস 3 মাস এরূপ উল্লেখ থাকে যে বাড়িটা খালি ছিল, শূন্যতা ভাতা ছিল, সেক্ষেত্রে প্রকৃত ভাড়া মূল্য যে টাকাটা বের করব ওই টাকাকে 12 দিয়ে ভাগ করে যে কয় মাস খালি ছিল তা দিয়ে গুণ করব। আমি আবারও বলতেছি, শূন্যতা ভাতা যে কয় মাস খালি থাকবে অবশ্যই প্রকৃত ভাড়া যেটা আমরা নির্ণয় করেছি সেই টাকাকে 12 দিয়ে ভাগ করে যে কয় মাস খালি ছিল তা দিয়ে গুণ করব। আচ্ছা, গুণ করে আমরা শূন্যতা বের করব। এখানে আমরা আরেকটা নিয়ম এই অধ্যায়ে পাবো, ঋণের সুদ। ঋণের সুদ যে পরিমাণ ঋণ বরাদ্দ দেওয়া থাকে সেই বরাদ্দকৃত টাকার উপর আমরা ঋণের সুদ ধার্য করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই আলোচনার মাধ্যমে তোমরা কিছু হলেও উপকৃত হতে পেরেছ। আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমার কমেন্টসে জানাবে। অবশ্যই ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের সহায় হোক।